অধিকারের প্রশ্নে দীর্ঘ লড়াই সংগ্রাম করেছেন সারা জীবন ধরে। যে নেতা বাঙালির মুক্তির জন্য তার জীবনের শ্রেষ্ঠতম সময়গুলো কাটিয়েছেন পাকিস্তানের কারাগারে। যে নেতার জন্ম না হলে আমরা লাল সবুজ পতাকা পেতাম না, যে নেতার জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা আমরা পেতাম না। সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে এই সভার সম্মানিত সভাপতি জসিমউদ্দিন জসু ভাই, আমাদের এখানে উপস্থিত আছেন আজকে সবার প্রধান অতিথি, ছাত্র জীবন থেকে শুরু করে আওয়ামী লীগের রাজনীতিতে যার বর্ণাঢ্য ইতিহাস আছে। ৭৫-এর পরে আমরা খোকন স্যার, শামীম ওসমান সহ যারা রাজনীতিতে এসেছি, আনোয়ার ভাইকে দেখে আমরা উজ্জীবিত হয়েছি, উদ্বেলিত হয়েছি। তার অনুপ্রেরণাতে আমরা রাজনীতিতে এসেছি। বঙ্গবন্ধু হত্যার পর যার কোনো পদ পদবি ছিল না, ছাত্রলীগের একজন কর্মী হিসাবে তিনি নারায়ণগঞ্জে সর্বপ্রথম গর্জে ওঠেন এবং বঙ্গবন্ধু হত্যার দাবিতে রাজপথ প্রকম্পিত করেন, যার জন্য দীর্ঘ ২ বছর অধিককাল তিনি কারা নির্যাতন ভোগ করেছেন। প্রতিটা লড়াই সংগ্রামে আনোয়ার ভাই রাজপথে থেকে আমাদেরকে উজ্জীবিত করেছেন। ২০০১-এর পর যখন আওয়ামী লীগের নেতা কর্মীরা ঘরে থাকতে পারেনি, আপনারা জানেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীদের বিএনপি জামাতিরা হত্যা করেছে নির্বিচারে। ওই যশোরের বানারীপাড়াতে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মা বোনদেরকে দর্শন করা হয়েছে, গণদর্শন করা হয়েছে। ঠিক এমনি একটি সময় শামীম ওসমান যখন নারায়ণগঞ্জে ছিল না, ও জোট সরকারের অত্যাচারে খোকন শাহ ছিল না, নারায়ণগঞ্জ ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। ঠিক এমনি একটি সময় বিএনপিরা ২ নম্বর গেট দলীয় কার্যালয় তালা দিয়েছিল, সেই তালা ভেঙে উনি আমাদেরকে নিয়ে দলীয় কার্যালয়ে বসেছেন আমার ভাই। তখন কিন্তু উনি মহান শহর আওয়ামী লীগ ছিল, শহর আওয়ামী লীগের কেউ না, জেলা আওয়ামী লীগের কেউ না। তার মনের টানে তিনি দলের দুঃসময়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আজকে উপস্থিত আছেন সে আমাদের সকলের প্রিয় আনোয়ার ভাই। আজকে সবার প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান বক্তা হিসাবে ছাত্র রাজনীতিতে যিনি অত্যন্ত মেধাবী ছাত্র নেতা ছিলেন, জিয়াউর রহমান আন্দোলন থেকে শুরু করে এরশাদ, জেনারেল এরশাদ আন্দোলন, জেনারেল এরশাদের সময় যিনি ৩ বার কারা নির্যাতন ভোগ করেছেন, সারা নারায়ণগঞ্জ যিনি চষে বেরিয়েছেন, ছাত্রলীগকে সংগঠিত করেছেন, সে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট খোকন সাহা। নেতারা আছে, তাদের মূল্যবান বক্তব্য শুনবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আমি বক্তব্য দিতে গেলে দেখা যায় আমাদের প্রধান বক্তা, প্রধান অতিথি সময় পান না। তা আজকে আপনাদের কয়েকটি কথা বলবো। এখানে যারা নতুন প্রজন্ম আছেন তারা হয়তো জানেন না যে ১৭৫৭ সাল আমরা যে বাঙালি জাতি ২৭০ বছরের দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়েছিলাম। বাঙালির মধ্যে কিছু কুলাঙ্গার ছিল, কিছু মির্জাপুর ছিল, তাদের বেঈমানির কারণে ২৭০ বছর দাসত্বের পরে যখন দেশ স্বাধীন হবে ৪৭ সাল, ঠিক ৪৬ সালে ১৯৪৬ সালে এদেশে প্রাদেশিক পরিষদ নির্বাচন হয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশেমের নেতৃত্বে বিপুল সংখ্যক ভোটার, আমরা পূর্ব পাকিস্তানের মানুষরা, আমরা কি এই ভোট দিয়েছিলাম তাদেরকে, পশ্চিম পাকিস্তানের মুসলিম লিডারদেরকে দিয়ে কিন্তু আমরা নির্বাচিত করেছিলাম। আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িক যে বীজ বাষ্প আমাদের মধ্যে
ছিল না। 1947 সাল 15ই আগস্ট দুটি দেশের জন্ম হলো, পাকিস্তান, ভারত। পরে আমরা বুঝলাম যে দ্বিজাতি তত্ত্বের উপরে ভিত্তি করে মুসলমান হিন্দু ভিত্তি করে এই দুটা দেশ প্রতিষ্ঠিত হলো। 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা পেলাম। 17ই আগস্ট কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ গ্রহণ করবেন। আমরা একটি স্বপ্ন নিয়ে আমরা কিন্তু সেদিন পাকিস্তানকে, মুসলিম লীগকে সমর্থন করেছিলাম। আমাদের মনের মধ্যে কোনো পঙ্কিলতা ছিল না। আমরা চেয়েছিলাম বাই বাই হিসাবে, মুসলমান হিসাবে বাই বাই হিসাবে আমরা একত্র বসবাস করব। এই পূর্ব পাকিস্তানকে আমরা একটা উন্নত রাষ্ট্রের হিসাবে গড়ে তুলব। তা আমাদের সেই স্বপ্ন 1 বছরের মধ্যে ধূলিসাৎ করে দিল কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি পূর্ব পাকিস্তানের জাতির পিতা হিসাবেও ছিলেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সমাবর্তন অনুষ্ঠানে আসলেন, যেটা রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে এসেই কিন্তু তিনি বাঙালি জাতি আর পশ্চিম পাকিস্তান, ওই বিহারিদের আলাদা করে দিলেন। একটি কথা উনি বললেন যে উর্দুই হবে এদেশের রাষ্ট্রীয় ভাষা। এদেশে বিহারিরা বাস করতো 10% বা 15%, আর 85% বাঙালি। সেখানে উর্দু রাষ্ট্রভাষা এদেশে কিভাবে হয়? সেদিন কিন্তু বাঙালি গর্জিয়ে উঠেছিল যে না, বাংলা হবে দেশের রাষ্ট্রভাষা। যার পরিণতিতে 52, আপনারা জানেন 52তে অনেক ভাই তাদের বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছিল। আজকে আমি এই কথাগুলি বললাম যে আওয়ামী লীগের জন্ম। এই বঙ্গবন্ধু নিজেই মুসলিম লীগের পক্ষে কিন্তু জান্ডা তুলে লড়কে লেঙ্গে পাকিস্তান স্লোগান দিয়ে মুসলিম লীগের পক্ষে ছিলেন। তারপর কেন আমরা আওয়ামী লীগ করলাম? 47 সালে দেশ বিভক্তের পরেই বাঙালির উপরে যে বৈষম্যমূলক আচরণ পাকিস্তানিদের, সেটা তারা শুরু করল। প্রথমে আঘাত হানলো আমাদের ভাষার উপর, তারপর আমাদের সংস্কৃতির উপর। যার জন্য ওই সময় আমাদের বাংলাদেশের যারা রাজনৈতিক সচেতন ব্যক্তিত্ব ছিলেন, তারা ভাবলেন যে মুসলিম লীগ দিয়ে বাংলাদেশে আর যাই হোক বাঙালি জাতির কোনো মুক্তি আসবে না। যার কারণে 1949 সালের 23শে জুন আওয়ামী লীগের জন্ম হয়। একটি প্রগতিশীল রাজনীতি হিসাবে আওয়ামী লীগ আত্মপ্রকাশ করে। পরবর্তীতে প্রথম যখন মুসলিম লীগ গঠিত হয়, সেই মুসলিম লীগের সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক ছিলেন টাঙ্গাইলের শামসুল হক। তখন বঙ্গবন্ধু কারাগারে বন্দী। বঙ্গবন্ধু কারাগারে থেকেই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ নির্বাচিত হয়। পরবর্তীতে 1953 সালে মাওলানা ভাসানী সভাপতি, বঙ্গবন্ধু সাধারণ সম্পাদক। 55 সালে মাওলানা ভাসানী সভাপতি, বঙ্গবন্ধু সাধারণ সম্পাদক। 57 সালে মাওলানা ভাসানী সভাপতি, বঙ্গবন্ধু সাধারণ সম্পাদক। পরবর্তীতে মাওলানা ভাসানীর সাথে দলের নেতৃবৃন্দের সাথে মতানৈক্য দেখা দেয়। মাওলানা ভাসানী আওয়ামী লীগ ত্যাগ করে উনি চলে যান। উনি চলে গিয়ে আলাদা একটি সংগঠন করেন, যেটা ন্যাশনাল আওয়ামী পার্টি। মাওলানা ভাসানী চলে যাওয়ার পর আব্দুর রহমান তর্কবাগী তিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 1964 সাল মাওলানা আব্দুল রশিদ তর্কবাগী সভাপতি হন, বঙ্গবন্ধু দলের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। 66 সাল বঙ্গবন্ধু দলের সভাপতি হন তাইজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক। 68 সাল বঙ্গবন্ধু সভাপতি তাইজউদ্দিন আহমেদ, দলের সাধারণ সম্পাদক। 70 সাল বঙ্গবন্ধু দলের সভাপতি তাইজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক। পরবর্তীতে আপনারা জানেন মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয় 71 সালে। বঙ্গবন্ধু দীর্ঘ 9 মাস পাকিস্তানের কারাগারে অন্তরীণ ছিলেন। পরবর্তীতে 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু স্বাধীন দেশে প্রত্যাবর্তন করেন। 72 সালে আবার আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেই কাউন্সিলে বঙ্গবন্ধু সভাপতি হন, জিল্লুর রহমান দলের সাধারণ সম্পাদক হন। 74 সালে বঙ্গবন্ধু সভাপতি, জিল্লুর রহমান সাধারণ সম্পাদক। তারপর আসে বাঙালির জীবনের সেই কালো রাত্রে 1975-এর 15ই আগস্ট। 1975-এর 15ই আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে হত্যার পর সবচেয়ে বেনিফিশিয়ারি ছিলেন জিয়াউর রহমান। উনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন। দাবার গুটি হিসাবে উনি ব্যবহার করেছিলেন খন্দকার মোস্তাককে। পরবর্তীতে আমরা বুঝলাম যে না, কর্তার অন্তরাল ছিল জিয়াউর রহমান। উনি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন। বঙ্গবন্ধুকে হত্যার পর একটি কথাই সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিলেন যে শেখ মুজিব গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, গণতন্ত্রকে হত্যা করার দায়ে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। এখানে অনেক প্রবীণ নেতৃবৃন্দ আছেন, আওয়ামী লীগের অনেক প্রবীণ মানুষ আছেন। ৭৫-এর ১৫ই আগস্ট সামরিক শাসন যখন জারি হয়েছিল, সামরিক শাসন জারি হলে কি দেশে গণতন্ত্র থাকে? বলেন, আপনাদের কাছে জিজ্ঞেস, সামরিক শাসন জারি হলে গণতন্ত্র থাকে? থাকে না। সেই গণতন্ত্রকে জিয়াউর রহমান হত্যা করেছিল। গণতন্ত্রকে হত্যা করার জন্যই কিন্তু সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করেছিল সংগ্রামী সাথী। আজকে আমরা গভীর শ্রদ্ধায় সেই মানুষটিকে স্মরণ করি, যে মানুষটি ৫৪ যুক্ত ফ্রন্টের নির্বাচনে সারা বাংলাদেশ চষে বেরিয়ে আমাদেরকে জয়ের যে পথ সেটা তৈরি করে দেন সেই বঙ্গবন্ধুকে। সংগ্রাম বঙ্গবন্ধু রক্তে করে সংগঠন আওয়ামী লীগ। আওয়ামী লীগ কখনো বাঙালি জাতির সাথে বেইমানি করতে পারে না। বঙ্গবন্ধুকে হত্যার পর জননেত্রী শেখ হাসিনা ৮১ সালে বাংলাদেশে পদার্পণ করেন। তিনি এসে কিন্তু একটি কথা বলেন জোর দিয়ে, যে আমি বাংলাদেশে এসেছি জাতির পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, বিচার করার জন্য। আজকে আমি জননেত্রী শেখ হাসিনাকে স্যালুট জানাই। তিনি যেভাবে বলেছিলেন আমি বঙ্গবন্ধু হত্যার বিচার করব, তিনি বাংলার মাটিতে বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন। তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। বক্তারা আছেন, তাদের বক্তব্য শুনবেন। আমি শুধু দু একটি কথা বলবো, যে আজকে যারা বড় বড় কথা বলেন সেই ভাইদের কাছে, এই যে আজকে ওয়ার্ড 19 নম্বর নিয়ে কথা বলেন, ওই ভাই বন্ধুদের কাছে আমার নিবেদন, দীর্ঘ 2096-এ সর্বশেষ এই 9টা ওয়ার্ডে কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। 96 থেকে 2024, তো এত বছর যে কাউন্সিল হলো না, তখন আপনারা কোথায় ছিলেন? আজকে আপনারা বড় বড় কথা বলেন, তখন কেন বলেন না? এই দীর্ঘদিন পর এই দুইটা লোক, অ্যাডভোকেট খোকন সাহেব, আনোয়ার ভাই, এই যে সমস্ত মানুষগুলো একত্রিত করে যে 9টা ওয়ার্ডে কাউন্সিল সংগঠিত করলো, তাদেরকে তো ধন্যবাদ দেওয়ার কথা, যে এত বছর পর। আজকে আপনারা সেটা না দিয়ে আজকে আপনারা তাদের বিরুদ্ধে সমালোচনায় লিপ্ত হচ্ছেন। আপনারা সমালোচনা কাদের বিরুদ্ধে করেন? যে আনোয়ার ভাই, যার সারা জীবনে কেটেছে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, যাকে নিয়ে নারায়ণগঞ্জে আমি আগেও বলেছি যে যদি সঠিক ছাত্র রাজনীতি থেকে আওয়ামী লীগের রাজনীতিতে একটা ইতিহাস লেখা হয়, একেএম শামসুজ্জোহা, তারপরে আমার ভাই, এই যত উল্টা পাল্টা আওয়ামী লীগ করেন না কে, বারবার এই দুটি লোকের নাম আসবে আওয়ামী লীগের। তাদেরকে কোনো অবস্থাতেই আপনারা বাদ দিতে পারবেন ইতিহাস থেকে। তো আজকে যারা আপনারা সমালোচনা করেন, সমালোচনা গঠনমূলক করেন, সমালোচনার দরকার আছে। আজকে অনেকে বলেন আনোয়ার ভাইকে দলের সভাপতি বানাইছে। আরে ভাই, আনোয়ার ভাই যখন ৭৩ সালে সরকারি তুলারাম কলেজের ছাত্র ছাত্রী সংসদে জিয়ে, তখন তো আপনি ফিগার দিয়ে দুধ খান। আপনি কিভাবে আনোয়ার ভাইকে দলের সভাপতি বানান? 2003-এ অত্যন্ত দুঃসময়ে কাউন্সিলরের ভোটে আনোয়ার ভাই নির্বাচিত সভাপতি, অ্যাডভোকেট খোকন সাহা কাউন্সিলরদের ভোটে নির্বাচিত সভাপতি, কারো দয়ের দান না। 2011-তে জননেত্রী শেখ হাসিনা তাদেরকে সভাপতি, সাধারণ সম্পাদক দায়িত্বে দিয়েছেন, তাদের কর্মতৎপরতায় সন্তুষ্ট হয়ে। আজকে অনেক ছোট হয়ে আছে, যাকে আসলে সমালোচনা করতো নিজের কাছে খারাপ লাগে, এত ছোট। কারণ আনোয়ার ভাই, এই যে আজকে আনোয়ার ভাইয়ের সাথে আমি চেয়ারে বসে আছি, তার সাথে কিন্তু আমার চেয়ারে বসার কথা না। আনোয়ার ভাইয়ের অনেক শিষ্য আজকে মন্ত্রী। নারায়ণগঞ্জে 3 জন আনোয়ার ভাইয়ের শিষ্য, যারা সব মিটিং এ বলে, সেলিম ওসমান, একেএম শামীম ওসমান দিয়া কথা সংখ্যক সবসময় গর্ব করে বলে যে আনোয়ার ভাই আমাদের গুরু। আজকে তার বিরুদ্ধে আনোয়ার ভাই যখন ছাত্রলীগের সভাপতি, আপনাদের তখন জন্ম হয়নি, আপনারা সমালোচনা করেন। এর চেয়ে কষ্টের, এর চেয়ে দুঃখ ছাড়া কিছু হতে পারে না। একটি কথা বলি,
যারা সিনিয়র, যারা ত্যাগী মানুষ, তাদেরকে সম্মান দিতে শিখেন। আপনারা যদি তাদেরকে সম্মান না দেন, পরবর্তী প্রজন্মের কাছে কিন্তু আপনারা সম্মান পাবেন না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার পরবর্তী যারা বক্তা আছে তাদের বক্তব্য শুনবেন। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা নিজেকে আত্মশুদ্ধি করেন। কারণ দলের মধ্যে ষড়যন্ত্র করে দলকে বিভাজন করতে পারবেন, কিন্তু কোনো দলের উপকার আসবে না। আন্দোলন সংগ্রামে যে মানুষগুলো রাজপথে থাকে সাহস নিয়ে, ওই মানুষগুলিকে দল থেকে সমালোচনা করে তাদের দল বিমুখ করার চেষ্টা করবেন না। আপনাদের কাছে এটাই অনুরোধ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। সবাইকে ধন্যবাদ। 19 নম্বর ওয়ার্ডের সকল ভাইদেরকে ধন্যবাদ। তাদের যে সভা, আসলে আমিও ব্যক্তিগতভাবে গ্রাম নারায়ণগঞ্জ শহরের একটা কোণার মধ্যে যারা জমায়েত করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আজকে যারা সবাই এসেছেন, এটি আমার বিশ্বাস যে 19 নম্বর ওয়ার্ডের যে মানুষ আমার ভাই খোকন সাহেব যাদের দায়িত্ব দিয়েছেন, তাদের দায়িত্বে তারা কোনো ভুল করেনি। সঠিক মানুষের কাছেই তারা দায়িত্ব অর্পণ করেছেন। সবাইকে ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা মেহনতি মানুষের।